আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো উচ্চ প্রযুক্তির 1000 নতুন যুদ্ধ ড্রোন। প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প, বরখাস্তের হিড়িক, কাজ হারাতে শুরু করেছেন ভারতীয়রা। বাংলাদেশ প্রতিবেশী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আমাদের একসঙ্গেই থাকতে হবে। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় সেনা প্রধান। দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ, লস অ্যাঞ্জেলেসে আজান দেওয়ার ভিডিও ভাইরাল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা, যে কারণে ইলন মাস্ককে ধ্বংস করার প্রতিজ্ঞা করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা। বাংলাদেশকে জবাব দিতে 5-7টি ড্রোন যথেষ্ট, দাবি পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দুর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিরশত্রু ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনকে টেক্কা দিতে ইরান তার বাহিনীতে 1000 নতুন ড্রোন যুক্ত করেছে। আজ ইরানের সেনাবাহিনীর উচ্চ প্রশিক্ষিত এবং অভিজাত বাহিনী আইআরজিসি আসন্ন যুদ্ধের প্রস্তুতি হিসেবে অত্যাধুনিক ও দূরপাল্লার এইসব নতুন ড্রোন হাতে পেয়েছে। সোমবার সকালে ড্রোন পাওয়ার বিষয়টি উল্লেখ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তাসনিম নিউজের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, আগামী দিনগুলোতে চিরশত্রু ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের কাছ থেকে বাড়তি চাপের মোকাবেলায় এই ড্রোনের ব্যবস্থা করেছে ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি। ড্রোনগুলোকে ইরানের বিভিন্ন অংশে ডেলিভারি দেওয়া হয়েছে, যা শত্রুকে পাল্টা আক্রমণের জন্য সবসময় রেডি থাকবে। এগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই ড্রোনের অনন্য ফিচারগুলো হলো 2000 কিলোমিটার এর বেশি পাল্লা, উচ্চ পর্যায়ের ধ্বংসাত্মক সক্ষমতা, রাডার ফাঁকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা এবং নিজে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারার সক্ষমতা। তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ড্রোন যুক্ত হওয়ায় আইআরজিসির নজরদারি ও গোয়েন্দাগিরির সক্ষমতা বেড়েছে। পাশাপাশি সেনাবাহিনী দূরদর্শী লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে। প্রতিবেদনের মতে এই ড্রোনগুলো ইরানেই উৎপাদন করা হয়েছে। এতে কাজ করেছেন সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী ও উদ্ভাবকরা। গত সপ্তাহে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন এই আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। এর নাম দ্য রাজওয়ান। এর আগে এ মাসের শুরু থেকে 2 মাস ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। এই মহড়ার অংশ হিসেবে নাতাঞ্জ এলাকায় দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষিত রাখার মহড়া চালিয়েছে বাহিনীর সদস্যরা। ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটির পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তি পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। কিছুদিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট পদে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, আর এখন থেকে এই কাজ হারাতে শুরু করেছেন ভারতীয়রা। পড়েছে বরখাস্তের হিড়িক। যদিও ট্রাম্পের বিজয় নিয়ে ভারতীয় বস্তা পচা মিডিয়ায় নজিরবিহীন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল। ভারতের তৃতীয় শ্রেণীর এসব মিডিয়ার ভাবখানা এমন ছিল যেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ভারতের কেউ বসেছে। এর মধ্যেই H-1B ভিসা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। আর এসবের মধ্যেই সেই দেশে কর্মরত 70% ভারতীয়রা ঘোর বিপাকে পড়েছেন বা পড়তে চলেছেন বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে কাজ হারাতে শুরু করেছেন ভারতীয়রা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক যতই আমেরিকায় দক্ষ বিদেশিদের চাকরি দেওয়ার পক্ষে কথা বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে ফিরলেই ভিসা নীতি কঠোর করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ মার্কিন ভোটারদের একটা বড় অংশই মনে করেন ভারতীয় সহ অন্যান্য বিদেশিরা তাদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন। যার ফলে ট্রাম্প যখনই কোনো উঁচু পদে কোনো ভারতীয়কে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন, তা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে H-1B ভিসা দেওয়ার ক্ষেত্রে নীতি কঠোর করাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক সংবাদ মহলের দাবি, ইতোমধ্যেই পালাবদলের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছেন ভারতীয়রা।
অনেকে কাজের সুযোগ পেয়েও কাজে যোগ দিতে পারছেন না, কারণ পুরো প্রক্রিয়া হয়তো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। কেউ আবার চাকরির অফার পাওয়ার পরও সেই অফার ফিরিয়ে নেওয়া হয়েছে। অনেকে চাকরির সুযোগ পেয়েও ভিসা পাচ্ছেন না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আমেরিকা ও হায়দ্রাবাদের 8 জন ভারতীয় পেশাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে অন্তত 3 জনকে চাকরির অফার পাওয়ার পরও তা প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ হিসেবে দেখানো হয়েছে ভিসা সংক্রান্ত জটিলতা। মার্কিন প্রশাসনের তথ্য অনুসারে আমেরিকার যত পরিমাণ H-1B ভিসা অনুমোদন করে তার বেশিরভাগই থাকে ভারতীয়দের কাছে। যেমন 2023 সালে মোট যতজনকে এই ভিসা দেওয়া হয়েছিল তার মধ্যে ভারতীয় ছিলেন প্রায় 72%। ফলে এই ভিসার নিয়ম কঠোর করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। বাংলাদেশ প্রতিবেশী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আমাদের একসঙ্গেই থাকতে হবে। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান। বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্ন নেন। নানাজন নানা বিষয়ে প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে ইন্ডিয়া টুডের এক সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনা প্রধানের বক্তব্য জানতে চান। উত্তরে জেনারেল উপেন্দ্র বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে, একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে কথা হয়েছিল। সর্বশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের 24 নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। দুই দেশের সম্পর্ক উন্নয়ন বিষয়ে তিনি বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময়ে আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তাদের সময় নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেছেন। এদিকে দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ। লস অ্যাঞ্জেলেসে আজান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। টানা 6 দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার 24-এ পৌঁছেছে। এখনো দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না, বরং বিপজ্জনক ঝড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বলা যায়, লস অ্যাঞ্জেলেসে আগুন নেভানোর জন্য বৈজ্ঞানিক উদ্ভাবনের সব প্রচেষ্টা ব্যর্থ। এরই মধ্যে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে মুসলমানদের আজান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবীর পোশাক পরা একদল মুসলিম দাবানলের সামনে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে আজান দিচ্ছেন। তবে ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। দাবানলকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়। প্যালিসেডস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। হিজবুল্লাহর সাথে করা যুদ্ধবিরতি চুক্তি আরও একবার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। তারা আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে। আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, রবিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশের হুমিন আল ফাউকা এবং দেইর আল জাহরানি এলাকার উপকণ্ঠে বিমান হামলা চালানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। হিজবুল্লাহর সাথে করা যুদ্ধবিরতি চুক্তি ফের লঙ্ঘন করেছে দখলদার বাহিনী। আল মায়াদিনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলাগুলো লেবাননের পূর্ব বেকা প্রদেশের জান্তা শহরকেও লক্ষ্য করে চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে একটি রকেট লঞ্চার, একটি অনির্দিষ্ট সামরিক স্থান এবং লেবাননের সাথে সিরিয়ার সীমান্তবর্তী রুট। আগের দিন লেবাননের জাতীয় সংবাদ সংস্থা NNA নাবাতিহ প্রদেশের কাফারকিলা এবং আইতা আল শাব শহরে ইসরায়েলি বিমান হামলার খবর দেয়। এটি লেবাননের দক্ষিণ প্রদেশের জাবাল আল বোতম শহরের উপকণ্ঠে একটি ইসরায়েলি ড্রোন হামলার খবরও দেয়। আল মায়াদিনের মতে, দখলদার বাহিনী লেবাননের মারুন আল রাস, আল মাসদি, ওয়াদি খানসা এবং
মারি সমভূমিতে অনুপ্রবেশ করে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর দেশটির ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ করে হিজবুল্লাহ। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লেবাননে 4,000-এরও বেশি মানুষকে হত্যা করার পরও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন টেক বিলিয়নার ইলন মাস্ককে পুরোপুরি ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন। একই সঙ্গে তিনি তাকে অত্যন্ত দুষ্টু লোক বলেও অভিহিত করেছেন। ইটালির পত্রিকা করিয়ারে দেল সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানন কড়াভাবে সমালোচনা করেছেন মাস্কের, যিনি ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগ পরিচালনা সহ নেতা হিসেবে মনোনীত হয়েছিলেন। ইলন মাস্ককে পুরোপুরি ধ্বংস করার প্রতিজ্ঞা ব্যক্ত করে ইতালির পত্রিকাকে ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা বলেছেন, আমি উদ্বোধন দিবসের আগেই ইলন মাস্ককে এখান থেকে তাড়িয়ে দেব। তিনি একটি অত্যন্ত দুষ্ট এবং খারাপ ব্যক্তি। ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞা করেছি এই লোকটিকে ধ্বংস করার। ট্রাম্প তার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন, তবে পরবর্তী প্রশাসনে মাস্কের প্রভাব সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে। ব্যানন বিশেষত H-1B ভিসা নিয়ে চলমান বিতর্কে মাস্ককে আক্রমণ করেছেন। H-1B ভিসার পক্ষে মাস্কের সমর্থন রয়েছে, যা আন্তর্জাতিক প্রতিভা যুক্তরাষ্ট্রে আকর্ষণ করার সহায়ক। তবে ট্রাম্পের সমর্থকেরা এই প্রোগ্রামের বিপক্ষে, যা এই বিষয়ে উত্তাপ বিতর্ক উস্কে দিয়েছে। কেউ কেউ মনে করেন এই ভিসা পেশাদার প্রতিভা দেশে আনতে সাহায্য করে, আবার অন্যরা মনে করেন এটি নিয়োগকর্তাদের বাইরের দেশ থেকে কম মজুরিতে কর্মী নিয়োগ করার সুযোগ দেয়, যা একজন আমেরিকান নাগরিকের তুলনায় কম ব্যয়বহুল। নিজেও একসময় একজন H-1B ভিসাধারী ছিলেন, কারণ তিনি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। ব্যানন বলেন, এই H-1B ভিসার বিষয়টি হলো পুরো অভিবাসন ব্যবস্থায় টেক কোম্পানিগুলোর মালিকদের দ্বারা অপব্যবহার করা হয়। তারা এটি নিজের সুবিধার জন্য ব্যবহার করে, আর জনগণ এতে ক্ষুব্ধ হয়েছেন। ব্যানন আরও অভিযোগ করে বলেন, মাস্কের মানসিকতা ছোট্ট একটি বাচ্চার মতো, আর তার একমাত্র আগ্রহ তার সম্পদ বৃদ্ধি করা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে 5 থেকে 7টা ড্রোনই যথেষ্ট, তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে। রোববার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কিন্তু তাদের মনে রাখতে হবে, এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না। শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা BSF পাঠানোর দরকার হবে না, আমরা এখন ড্রোনেই বেশি উন্নত। এ সময় এই বিজেপি বিধায়ক বলেন, বাংলাদেশ বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে, সেগুলোকে শ্যাওলা খড়গাদা দিয়ে সাজিয়েছে, কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগে না, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগে না। আসলে ওরা 60 থেকে 70-এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ হয়ে যাবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো উচ্চ প্রযুক্তির 1000 নতুন যুদ্ধ ড্রোন। প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প, বরখাস্তের হিড়িক, কাজ হারাতে শুরু করেছেন ভারতীয়রা। বাংলাদেশ প্রতিবেশী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আমাদের একসঙ্গেই থাকতে হবে। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় সেনা প্রধান। দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ, লস অ্যাঞ্জেলেসে আজান দেওয়ার ভিডিও ভাইরাল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা, যে কারণে ইলন মাস্ককে ধ্বংস করার প্রতিজ্ঞা করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা। বাংলাদেশকে জবাব দিতে 5-7টি ড্রোন যথেষ্ট, দাবি পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দুর।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।